আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। আরজিকর কাণ্ডে সুপ্রিম কোর্ট আন্দোলনরত চিকিৎসকদের আজ বিকেল ৫টার মধ্যে কাজে ফেরার নির্দেশ দেওয়ার পর ৩ স্বাস্থ্যকর্তার পদত্যাগের দাবিতে জুনিয়র চিকিৎসকদের সংগঠনের পক্ষ থেকে আজ স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দেওয়া হয়েছে। ঘটনার অকুস্থল সেমিনার হলের পাশে সংস্কারের নামে ভাঙচুরের যে নির্দেশ দেওয়া হয়েছিল তাতে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিকর্তা এবং স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা এই ৩ স্বাস্থ্যকর্তার স্বাক্ষর ছিল। করুণাময়ী থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত ওই স্বাস্থ্য ভবন সাফাই অভিযানের জোরদার প্রস্তুতি চলেছে। সকলেই ইতিমধ্যেই সেখানে সমবেত হয়েছেন। সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন নাগরিকদেরও ওই অভিযানে সামিল হওয়ার আহ্বান জানিয়েছে জুনিয়র চিকিৎসকেরা। গতকাল জুনিয়র চিকিৎসক সংগঠনের পক্ষ থেকে আন্দোলন আরো জোরদার করার ডাক দেওয়া হয়। দাবি না মানা হলে তাদের কর্মবিরতি চলবে বলে স্পষ্ট জানিয়েছে জুনিয়র চিকিৎসকেরা। উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশের পর গতরাতে জুনিয়র চিকিৎসকেরা জেনারেল বডি মিটিংয়ে বসে। বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে তারা স্পষ্ট জানায়, সিবিআই যে তদন্ত চালাচ্ছে বা সুপ্রিম কোর্ট এই ব্যাপারে এ পর্যন্ত যে অবস্থান নিয়েছে তাতে তারা হতাশ। স্বাস্থ্যক্ষেত্রে পাহাড় প্রমাণ দুর্নীতি প্রকাশ্যে আনার লক্ষ্যে এবং অভয়ের ন্যায় বিচারের দাবিতেই তাদের এই আন্দোলন। জুনিয়র ডাক্তাররা আন্দোলন চালালেও রাজ্যের রেজিস্টার্ড ডাক্তারের সংখ্যা ৯০,০০০-এর বেশি। তা সত্ত্বেও যদি রোগী মৃত্যু হয় তাহলে তা রাজ্যের বেহাল স্বাস্থ্য পরিকাঠামোকেই তুলে ধরে বলে তাদের দাবি। জুনিয়র ডাক্তারদের আন্দোলনের ব্যাপারে যে সিদ্ধান্ত নেবে সিনিয়র চিকিৎসকেরাও তাদের পাশে থাকবে বলে জানিয়েছে। ডাক্তার সংগঠনগুলির যৌথ মঞ্চ জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে ডাক্তার উৎপল ব্যানার্জি একথা জানিয়ে বলেন, জুনিয়র ডাক্তারদের আন্দোলনের ফলে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় দুর্নীতি ও হুমকির রাজনীতি বিশ্বের মানুষের কাছে ছড়িয়ে পড়েছে। তাদের আন্দোলনের রূপরেখার প্রতি সহমর্মিতা জানানো হবে। আরজিকরে আর্থিক দুর্নীতি মামলায় ধৃত প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে আজ আবার আলিপুর আদালতে তোলা হচ্ছে। একই অভিযোগে সন্দীপ সহ মোট 4 জনকে সিবিআই গ্রেপ্তার করে। বাকি 3 জনকেও আজ সশরীরে আলিপুরের বিশেষ সিবিআই আদালতে তোলা হবে বলে জানা গেছে। এরা হল সুমন হাজরা, বিপ্লব সিংহ ও আফসার আলী। এদিকে বহরমপুর শহরের গোড়াবাজার বাবুপাড়ায় সন্দীপ ঘোষের বিলাসবহুল ফ্ল্যাটের হদিশ মেলায় ব্যাপক শোরগোল শুরু হয়েছে। মুর্শিদাবাদ মেডিকেল কলেজে 2013 থেকে 17 সাল পর্যন্ত অস্থি চিকিৎসা বিভাগের প্রধান ছিলেন সন্দীপ। সেই সময় অভিজাত আবাসনে ওই ফ্ল্যাটটি কিনেছিলেন তিনি। আবাসনের বাসিন্দারা জানিয়েছেন, আগে মাঝে মধ্যেই তাকে ফ্ল্যাটে দেখা যেত, তবে বছর 3 হলো তিনি আর সেখানে আসেননি। এর আগে কলকাতা ছাড়াও দক্ষিণ 24 পরগনার ক্যানিং সহ বেশ কয়েকটি জায়গায় সন্দীপ ঘোষের বাড়ি ও সম্পত্তির হদিশ মেলে। দক্ষিণ 24 পরগনার নরেন্দ্রপুর থানা এলাকায় বাড়িতে ঢুকে এক প্রতিবেশী মহিলাকে ধর্ষণের অভিযোগে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। জানা গেছে, শুক্রবার সকালে বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে অভিযুক্ত ব্যক্তি ওই মহিলাকে ধর্ষণ করে। মুখ বন্ধ রাখার জন্য তার সন্তানকে খুনের হুমকিও দেওয়া হয়। প্রথমে কিছু না বলেও গত রবিবার গৃহবধূ গোটা বিষয়টি স্বামীকে জানান। এরপরেই থানায় অভিযোগ দায়ের হয়। এখনো পর্যন্ত অবশ্য অভিযুক্ত অধরা। উল্লেখ্য, আরজিকর নিয়ে প্রতিবাদ আন্দোলনে সামিল হয়েছিলেন অভিযুক্তের স্ত্রী। তিনিও স্বামীর কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। আরজিকর কাণ্ডের প্রতিবাদে নদিয়ার রানাঘাটের চারেরপল্লী স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রাজ্য সরকারের 85,000 টাকার অনুদান প্রত্যাখ্যান করার কথা জানানো হয়েছে। ক্লাবের বক্তব্য, এই টাকা না পেলে হয়তো আর্থিক দিক থেকে তারা কিছুটা পিছিয়ে পড়বে, কিন্তু আরজিকর কাণ্ডের প্রতিবাদে সেই ক্ষতিটুকু ক্লাব সদস্যরাই বহন করার ইচ্ছে প্রকাশ করেছে। পুজোর কটা দিন নানানভাবে প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাওয়ারও সিদ্ধান্ত নিয়েছে তারা। উল্লেখ্য, রাজ্যের দুর্গাপুজো কমিটিগুলিকে চলতি বছরের পুজো অনুদান দেওয়ার কাজ আজ শুরু হচ্ছে। নভেম্বরে গতকাল রাজ্য স্তরের প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একথা ঘোষণা করেন। তিনি জানান, পুজো অনুদান দিতে এবার 450 কোটি টাকা খরচ হচ্ছে। পূর্ব মেদিনীপুরের বাগচায় বিজেপির বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভূঁইয়ার হত্যার তদন্তে এনআইএ জেলার 9টি জায়গায় তল্লাশি চালায়। জাতীয় তদন্ত সংস্থার আধিকারিকরা কয়েকটি দলে ভাগ হয়ে গতকাল গভীর রাত থেকে আজ দুপুর পর্যন্ত এই তল্লাশির কাজ করে। সেই সঙ্গে বেশ কয়েকজনকে জেরাও করা হয়। তল্লাশি ও জেরা শেষে এনআইএর দল বর্তমানে ময়না থানায় গেছে। সেখানে পুলিশের সঙ্গে তাদের কথাবার্তা চলেছে। উল্লেখ্য, 2023 সালের মে মাসে বিজেপির 234 নম্বর বুথের সভাপতি বিজয়কৃষ্ণ ভূঁইয়াকে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা মারধর করে বাইকে তুলে নিয়ে গিয়ে হত্যা করে বলে অভিযোগ। বাড়ি থেকে কিছুটা দূরে তার দেহ উদ্ধার হয়। উত্তর 24 পরগনার বেলঘরিয়ায় তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ের সামনে দলীয় কাউন্সিলর এক মহিলা ব্যবসায়ীর কাছ থেকে টাকা চাওয়ার অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। কামারহাটি পুরসভার 30 নম্বর ওয়ার্ডের ওই কাউন্সিলর তপন আচার্য রাধারমন মিত্র বাজারে একটি স্টেশনারি দোকানের মালিক ওই মহিলার থেকে 10,000 টাকা দাবি করেন বলে অভিযোগ। তিনি টাকা না দিলে কাউন্সিলর দলবল নিয়ে মহিলার দোকানে চড়াও হন, জিনিসপত্র নিয়ে টানা হেঁচড়া করেন। টাকা না দিলে দোকান খুলতে দেওয়া হবে না বলেও হুমকি দেওয়া হয়। টানা হেঁচড়ায় আহত মহিলাকে
সাগর দত্ত হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করা হয়। তিনি বেলঘরিয়া থানায় কাউন্সিলরের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। মুর্শিদাবাদের ভগবানগোলায় প্রতিবাদীকে খুনের অভিযোগে পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ ব্লকের তৃণমূল কংগ্রেস নেতা গোলাম শেখকে দল থেকে সাসপেন্ড করা হয়েছে। রাস্তার সংস্কার না হওয়ার প্রতিবাদ করায় রমনা ডানাপাড়ার বাসিন্দা বাবর আলীকে হত্যার মূল অভিযুক্ত হিসেবে গোলাম শেখের নাম উঠে আসে। লালগোলা থানার পণ্ডিতপুর থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। এরপরই ভগবানগোলার বিধায়ক রিয়াদ হোসেন সরকার গোলামকে সাসপেন্ড করার কথা ঘোষণা করেন। কুয়েতে ইরানি একটি পণ্যবাহী জাহাজ ডুবে মুর্শিদাবাদের রানীতলার এক যুবক সহ 3 ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে। গত 1 সেপ্টেম্বর ইরানের ওই পণ্যবাহী জাহাজ আরব আক্তার 1 কুয়েতে প্রবেশ করার আগেই সমুদ্রে ডুবে যায়। সেই জাহাজে ছিলেন মুর্শিদাবাদের রানীতলা থানার আমডহরা গ্রামের বাসিন্দা অভিজিৎ সরকার। পরিবারের তরফে জানানো হয়েছে 27 মে বাড়ি থেকে গিয়েছিল অভিজিৎ। গত 29 আগস্ট শেষবার কথা হয় স্ত্রী ও মায়ের সঙ্গে। এরপরে 2 সেপ্টেম্বর কলকাতা থেকে অভিজিতের বাড়িতে ফোন করে জানানো হয় দুর্ঘটনার কথা। স্থানীয় সংবাদ শেষ হলো।